Good evening everyone. Welcome to my class. আজকে আবার একটা আরআরবি এনটিপিসি পিওয়াইকিউ সিরিজের ক্লাস নিয়ে চলে এসেছি এবং আরআরবি এনটিপিসি 2025 এর ডেট অলরেডি অ্যানাউন্স করেছে। ইন্ডিভিজুয়াল ডেট এখনো তোমরা পাওনি, সেটা কিছুদিন পর জানতে পারবে। তো মোটামুটি 1.5 মাস সময় এখনো আমাদের হাতে আছে। এর মধ্যে যাদের সিলেবাস কমপ্লিট করা হয়নি তারা এক হতে পারে তোমরা সিলেবাস কমপ্লিটটা করে তারপর পিওয়াইকিউ সিরিজ করো। আদারওয়াইজ তোমার যদি মোটামুটি 60 to 70% সিলেবাস কভার হয়ে থাকে জিকে জিএস এর ক্ষেত্রে, তাহলে তোমরা ডিরেক্টলি পিওয়াইকিউ সিরিজ করতে পারো। আমরা পিওয়াইকিউ সিরিজের মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সার গুলো অ্যানালিসিস করব এবং প্রত্যেকটা অপশন ধরে ধরে কিছু ডিসকাস করব। ততটুকু ডিসকাস করব যতটুকু দরকার। একগাদা ডেটা দিয়ে অফুরন্ত মাথা ভর্তি করে লাভ নেই। তো প্রথম কোয়েশ্চেনে যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি ইউএসএ, লিওন ফ্রান্স নাকি হেলসিঙ্কি ফিনল্যান্ড? হেলসিঙ্কি নামটা শুনলেই না আমার মানি হাইস্টের কথা মনে পড়ে। আর কোনো নাম শুনলে অত মনে পড়ে না। এই টোকিও, বার্লিন এগুলো তবু ঠিক আছে, বাট হেলসিঙ্কি, নাইরোবি এই দুটো নাম শুনলেই আমার মানি হাইস্টের কথা মনে পড়ে। যাই হোক, আরবি এনটিপিসি 2021 এ এসেছিল কোয়েশ্চেনটা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ডে। আগের দিনও আমরা কিছু অর্গানাইজেশন দেখেছি, তাদের হেডকোয়ার্টার দেখেছি, মেম্বার কান্ট্রি দেখেছি, কবে এস্টাবলিশ হয়েছে সেগুলো দেখেছি। যেমন আমরা পড়েছিলাম সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের মেম্বার কান্ট্রি 8টা। বাংলাদেশে প্রথম যে ফাউন্ড যখন হয়েছিল, যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন বাংলাদেশে প্রথম তার সভা হয়েছিল, যেটা হচ্ছে তোমার ইন দ্য ইয়ার অফ 1985। তারপর আমরা এশিয়ান দেখেছি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আমি যেগুলো অলরেডি বলে দিয়েছি সেগুলো আর লিখবো না। আমরা দেখেছি ন্যাটো, ন্যাটোর মেম্বার কান্ট্রি, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখেছি। আচ্ছা, এখানে তোমার জেনেভা সুইজারল্যান্ডে আরো কিছু হেডকোয়ার্টার অবস্থিত, যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো আমরা পড়ে নিয়েছি, এখানে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন নয়, সরি, টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আচ্ছা, তারপর হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএনসিটিএডি, এটাও তোমার জেনেভাতে অবস্থিত। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এটাও তোমার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডে কি কি হেডকোয়ার্টার অবস্থিত তার ট্রিকটা হচ্ছে, যদি কোনো অর্গানাইজেশনের নাম ইন্টারন্যাশনাল অথবা ওয়ার্ল্ড দিয়ে শুরু হয় এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয় বা ইউনিয়ন দিয়ে শেষ হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সেটা ইউএন রিলেটেড কোনো অর্গানাইজেশন হয় তাহলে সেটা কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত হবে। এখানে যেটা মনে রাখতে হবে আলাদা করে এক্সেপশন, যেটা মনে রাখলে তুমি বাকি অপশনগুলো এলিমিনেট করার সুযোগ পাবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কোথায় অবস্থিত বলো তো এটা? মেরিটাইম অর্গানাইজেশন। আমি যেভাবে জিনিসগুলো মনে রাখি, আমি চেষ্টা করি তোমাদেরকে সেইভাবে বলতে। জানি না তোমাদের কতটা হেল্প হয়, বাট আই হোপ কিছু কিছু মানুষের হেল্প হয়। এটা অবস্থিত হচ্ছে লন্ডনে। কিভাবে মনে রাখবে? গ্রিনিচ মিন টাইম দিয়ে মনে রাখবে। গ্রিনিচ মিন টাইম কোথাকার টাইমকে আমরা ইন্ডিকেট করি? লন্ডনের মধ্যে ওপরের থেকে যে রেখাটা গেছে তার আমরা টাইম, গ্রিনিচ শহর লন্ডনের গ্রিনিচের টাইম থেকে আমরা গ্রিনিচ মিন টাইম ক্যালকুলেট করি। তো সেই রকম ভাবে মনে রাখবে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন সেটা লন্ডনে অবস্থিত। আমরা আগের দিন দেখেছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এই দুটোর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এই দুটো এস্টাবলিশ কবে হয়েছিল? 1945-এ। কোন কনফারেন্সের মাধ্যমে এস্টাবলিশ হয়েছিল? ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে এস্টাবলিশ হয়েছিল। এই ইনফরমেশন গুলো যেন মানে তোমার মাথাতে পরপর চলতে থাকে।
কনফারেন্সের মাধ্যমে এস্টাবলিশ হয়েছিল, যে কনফারেন্সটা কিন্তু তার আগের বছর হয়েছিল, 1944 এ হয়েছিল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। দ্য সেল আউট বইটির জন্য 2016 এ কে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন? দ্য সেল আউট বইটির জন্য 2016 এ কে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন? অপশন এ ডেভিড জেল, অপশন বি পল বিট্টি, অপশন সি জে এম কোয়েটজি, অপশন ডি হচ্ছে ম্যান্ডেলিন থিয়েন। 2016 এ বুকার প্রাইজ পেয়েছিলেন অপশন বি পল বিট্টি। এই যে টাইপের কোয়েশ্চেন গুলো, যেগুলো তুমি কোনো তুক্কা মারতে পারবে না, সেগুলো এক্সাম হলে তুক্কা মারার চেষ্টা করবে না। যেমন সরি, যেমন ধরো এমন কোনো কোয়েশ্চেন যেটা খুব সার্টেন অ্যান্সার হবে এবং যেটা কোনোভাবে গেস করা পসিবল নয়, সেটা যদি তুমি জানো তুমি অ্যান্সার করবে, যদি না জানো তাহলে অ্যান্সার করবে না। বুকার প্রাইজ ইম্পর্টেন্ট, রিসেন্টটা তো অবশ্যই মনে রাখতে হবে। বুকার প্রাইজ 2024 কে পেয়েছেন? 24 কে পেয়েছেন? সামান্থা, হারকে। কোন নোভেলের জন্য? অরবাইটাল। আচ্ছা, আমাদের ভারতবর্ষে হাইয়েস্ট ন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ড কোনটা? সব থেকে মানে সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার সেটা কোনটা? হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। এই ক্লাসটা আমি থার্ড টাইম রেকর্ড করছি আজকে। হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। লিটারেচারে দেওয়া হয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এবং কতগুলো ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়? 22টা ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়। কোন কোন 22টা ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়? না, যে 22টা ল্যাঙ্গুয়েজ ভারতীয় সংবিধানের কততম তফসিলে মেনশন করা আছে? কমেন্ট করে বলবে। তোমাদের জন্য ছেড়ে রাখলাম। আচ্ছা, এইবার রিসেন্ট যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড গত মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এ পড়ে থাকবে, 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সেটা কে পেয়েছেন? 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা। এবং আচ্ছা, এটা তো হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা ডেটা তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড। যেহেতু টিসিএস কোয়েশ্চেন করবে যতদূর আমার জানা আছে, তো সেক্ষেত্রে এসএসসির যে পিওয়াইকিউ গুলো যে টাইপের হয়, এতদিন হয়ে এসছে, এসএসসির ভেন্ডার চেঞ্জ হবে, এই সমস্ত নিউজ তো আমরা শুনছি, সেগুলো কিন্তু সেই ট্রেন্ডটাও একটুখানি দেখতে হবে। সেকেন্ড হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। ওকে, এটা দেওয়া হয় 22 প্লাস ইংলিশ প্লাস রাজস্থানী ল্যাঙ্গুয়েজে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। নিচের কোন বইটি ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা নয়? উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি, ইন্ডিয়া 2020, আ ভিশন ফর নিউ মিলেনিয়াল, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, আর হচ্ছে ইউনিকেট মাইন্ডস,
আনলিজিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া। এই ইংরাজিগুলো যখন বাংলায় লেখা হয় বড্ড কষ্টকর উচ্চারণ করা। যাই হোক, তো এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, এটা আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের টেক্সটেও ছিল কিছুটা, কোন ক্লাসে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর ইন্ডিয়া 2020 আ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াল, এটাও ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটি লিখেছেন পন্ডিত জওহরলাল নেহেরু। পন্ডিত জওহরলাল নেহেরুর লেখা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। তোমরা কমেন্ট করে বলবে পন্ডিত জওহরলাল নেহেরুর লেখা আর অন্য কি ইম্পর্টেন্ট বুক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, চাংসাং নৃত্য পরিবেশিত হয় নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা নাকি বিহার? 2022 আরআরবি এনটিপিসি তে এসেছে। এই কোয়েশ্চেনটাতে তুমি তোমার ট্রিক কাজে লাগাতে পারো। কিভাবে লাগাতে পারো? নামটা দেখো, চাংসাং নৃত্য, অপশন গুলো দেখো, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার। ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এই তিনটে রাজ্যর যে সমস্ত লোকনৃত্যগুলো বা ফোক আর্ট, ফোক কালচার আছে, সেগুলোর নামগুলো কিন্তু এইরকম টাইপের হয় না। সাধারণত নামটা শুনেই তুমি মনে করছো দেখো নর্থ ইস্ট একটা নাম লাগছে, কিছু কিছু জিনিস না ফিল করবে, ঠিক আছে, যে হ্যাঁ নামটা বেশ একটা নর্থ ইস্ট ফিলিংস দিচ্ছে, একটা ভাইব দিচ্ছে। তো অপশন এ নাগাল্যান্ড হচ্ছে এখানে সঠিক উত্তর। চাংসাং নৃত্য পরিবেশিত হয় নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের একটা ট্রাইব আছে ছাং নাগা ট্রাইব, যারা হচ্ছে এই নৃত্যটা পারফর্ম করে। নাগাল্যান্ডের আর কি কি ইম্পর্টেন্ট ডান্স আছে, ফোক ডান্স? নাগাল্যান্ডের আর ইম্পর্টেন্ট ফোক ডান্স হচ্ছে রেংমা, আল্লু আট্টু। আচ্ছা, আল্লু আট্টুটা ইম্পর্টেন্ট, মার্ক করবে। আল্লু আট্টু নামটা শুনে অনেকে তামিলনাড়ু, কেরালা এই সমস্ত মার্ক করে, কিন্তু আল্লু আট্টু নাগাল্যান্ডের ডান্স। একটা হচ্ছে ব্যাম্বু ডান্স আছে, যেটাকে চিরাও বলে, চিরাও। আচ্ছা, আর আছে হচ্ছে ছাঙ্গাই ডান্স। এগুলো সব হচ্ছে নাগাল্যান্ডের ফোক ডান্স। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে জেলিয়াং, এনজি বোধ হয়, জেলিয়াং। ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট কি ডান্স আছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এদের অনেক কমন ফোক ডান্সও কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। ঝাড়খণ্ডে রয়েছে কর্মা ডান্স, কর্মা, পাইকা, পাইকা আমরা বিহারেও দেখতে পাবো, পাইকা, ফাগুয়া, তারপর হচ্ছে তোমার মুন্ডা ট্রাইব আছে যারা পারফর্ম করে, মুন্ডারি। ঝুমের দেখতে পাবো, ঝুমের। এবং ঝাড়খণ্ডে ছৌ নাচও দেখতে পাবো আমরা, ছৌ নাচও দেখতে পাবো। এই ছৌ ডান্সকে আমরা তিনটে জায়গাতে দেখতে পাবো, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, একটা হচ্ছে ঝাড়খণ্ডে, আর একটা হচ্ছে উড়িষ্যাতে। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে দেখতে পাই আমরা ছৌ ডান্স, ঝাড়খণ্ডে দেখতে পাই, এবং তোমার উড়িষ্যার ময়ূরভঞ্জেও দেখতে পাই আমরা ছৌ ডান্স, ঠিক আছে। তিনটে টাইপের ছৌ ডান্স আমরা দেখতে পাই, যার মধ্যে ঝাড়খণ্ডের ছৌ ডান্সে কিন্তু মুখোশ ব্যবহার করা হয় না। আচ্ছা, উড়িষ্যার ফোক ডান্স, উড়িষ্যার ফোক ডান্স হচ্ছে তোমার নাম্বার 1 হচ্ছে গোটিপুয়া। এখানে আমরা ফাগুয়াও দেখতে পাবো, এই যে ফাগুয়া এখানে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাবো। কারণ দেখো এই সমস্ত স্টেট গুলো তো নেবারিং স্টেট, এবং এখানকার যে একদম কালচার, যেগুলো তোমার ট্রাইবাল কালচার বা ফোক কালচার, সেগুলো তো অনেক বছর ধরে একটা জায়গার সাথে রিলেটেড এবং সেখানে ডেভেলপড হয়েছে। তো এখানকার মানুষজন অনেক সিমিলার টাইপের কালচার শেয়ার করে, যার জন্য আমরা এখানে অনেক ফেস্টিভ্যাল, অনেক ফোক ডান্স বা ফোক আর্ট ফর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিমিলার দেখতে পাবো। আচ্ছা, আর কি আছে? এখানে আছে রনপা। রনপা মানে সে লাঠি নিয়ে বড় বড় পা করে চলে না, সেগুলোকে রনপা বলে। এখানে ফাগুয়া দেখতে পাবো, ফাগুয়া তো বলে দিলাম, সরি, দান্দারি দেখতে পাবো। এগুলো সবই আমরা উড়িষ্যাতে দেখতে পাবো। বিহারে কি দেখতে পাবো? বিহারে পাইকা দেখতে পাবো, বিহারে বিদেশিয়া দেখতে পাবো। বি ফর বিহার, বি ফর বিদেশিয়া, আমি এইভাবে বলেছিলাম মনে রাখতে, আগে বলেছিলাম, সরি।
বারবার আমি ওই আগের ক্লাসের কথা বলছি, কিন্তু আগের ক্লাসগুলো ফরচুনেটলি, নট আনফরচুনেটলি, ফরচুনেটলি আর নেই অ্যাভেলেবেল, তো আমি আবার সমস্ত করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জাট জাটিন দেখতে পাবো, ইম্পর্টেন্ট। বিদেশিয়া ইম্পর্টেন্ট। ঝার্নি দেখতে পাবো, ঝার্নি। কাজরি, কাজরিও ইম্পর্টেন্ট। ছৌ তো বলে দিলাম, ছৌ দেখতে পাবো। পাইকা লিখেছি না, পাইকা, পাইকাও দেখতে পাবো, ঠিক আছে। ওকে, পাইকা একটা বিদ্রোহ হয়েছিল, খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। বিজয় ব্যাংক এন্ড দেনা ব্যাংক এটি কোন ব্যাংকের সাথে একত্রিত হয়েছে? কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই নাকি ব্যাংক অফ বরোদা? বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংক এই দুটো ব্যাংক কোন ব্যাংকের সাথে একত্রিত করা হয়েছে? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, ব্যাংক অফ বরোদা। অপশন ডি সঠিক উত্তর, ব্যাংক অফ বরোদার সাথে মার্জ করা হয়েছে এই দুটো ব্যাংক। যেমন তোমার ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা পাঞ্জাব ন্যাশনালের সাথে মার্জ হলো, সেরকম ভাবে বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংক সেটা ব্যাংক অফ বরোদার সাথে মার্জ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। আজকের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, এবং যারা এতক্ষণ সিরিয়াসলি ক্লাসটা দেখছিলেন এবার একটু সিরিয়াসলি দেখো, কারণ এখানে আমি কতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্টের কথাও তোমাদেরকে বলবো। মোট জাতীয় আয় থেকে অপচয় হ্রাস হিসেবে পরিচিত কোনটা? মোট জাতীয় আয় থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? কর্পোরেট ইনকাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নাকি ন্যাশনাল ইনকাম? দেখো, ন্যাশনাল ইনকাম তো হবে না, কারণ এটা যদি তুমি এলিমিনেশন দিয়ে করতে চাও, আমি এলিমিনেশনটা শেখাচ্ছি, তারপর তো আমি কনসেপ্টটা বলবো। ন্যাশনাল ইনকাম হবে না কেন? কারণ মোট জাতীয় আয় থেকে তুমি কিছু বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তো সেটা আর হচ্ছে না। কর্পোরেট ইনকাম, এখানে কর্পোরেটের কথা কিছু বলাই হয়নি, এটাও গেল। জিডিপি, কেউ কিছু না জানুক, অ্যাটলিস্ট জিডিপি জানে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে একটা টেরিটরির মধ্যে যতটা পরিমাণ সার্ভিস এবং প্রোডাক্ট প্রডিউস হচ্ছে সেটাকেই আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে গেলে আমাকে বলতে হবে সার্ভিসের কথা এবং প্রোডাক্টের কথা এবং একটা পার্টিকুলার বাউন্ডারির কথা। এখানে কোয়েশ্চেনে কিন্তু সেরকম কিচ্ছু মেনশন করা নেই। যদি তুমি অপশন এলিমিনেশন দিয়েও করো তাহলেও তোমার উত্তর আসবে এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এইবার এই জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি এই জিনিসগুলো কি আসলে? একটা জিনিস খেয়াল করো, জিডিপি মানে হচ্ছে, এটার আগে ফুল ফর্মটা লিখে নি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ন্যাশনাল ইনকাম মাপার জন্য বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য কতগুলো মেথড রয়েছে? ন্যাশনাল ইনকাম কতগুলো মেথডে ক্যালকুলেট করা হয়? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয় 3টে মেথডে। মেথড বলছি, ঠিক আছে। 1 নম্বর মেথড হচ্ছে প্রোডাক্ট মেথড, আমি সব এক্সপ্লেন করব, ক্লাস ছেড়ে যাবে না কেউ, একদম লেমেন্স ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন করব। এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে তোমার ইনকাম মেথড। কি কি বিষয়গুলো? ধরো একটা পার্টিকুলার, এখানে একটা পার্টিকুলার টেরিটরি আছে এবং এখানে অ্যাজিউম করবে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, এই টেরিটরিতে যা উৎপন্ন হচ্ছে এই টেরিটরিতে যতগুলো মানুষজন আছে তারাই সমস্ত কিছু ইউজ করে নিচ্ছে। এখানে একটা ফ্যাক্টরি আছে, এটা একটা ফ্যাক্টরি, আর এখানে কিছু হাউস হোল্ড আছে, এখানে কিছু মানুষজন বাস করে, হাউস হোল্ড আছে, সোসাইটি আছে, কিছু মানুষজন বাস করে। প্রোডাক্ট মেথড বলছে এই ফ্যাক্টরিতে যতটা গুড অ্যান্ড সার্ভিস প্রডিউস হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, সেটা যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে সেটা আমরা কি পাচ্ছি? প্রোডাক্ট পাচ্ছি। কারণ আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি, মার্ক মাই ওয়ার্ড, আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে যা কিছু প্রোডাক্ট এবং সার্ভিসেস প্রডিউস হচ্ছে সেটা সমস্তটাই এই হাউস হোল্ডরা ইউটিলাইজ করে নিচ্ছে, কোনো সারপ্লাস থাকছে না, কিছু এক্সপোর্ট হচ্ছে না, কিছু ইম্পোর্ট হচ্ছে না। তাহলে যদি কোনো সারপ্লাস, সারপ্লাস মানে হচ্ছে অতিরিক্ত, সারপ্লাস যদি না থাকে, সবই যদি এরা কনজিউম করে নেয়, তাহলে যতটা প্রডিউস করছে সেটাই আমার ন্যাশনাল ইনকাম হচ্ছে। এক্সপেন্ডিচার মেথড বলছে
যে এই হাউস হোল্ড গুলো যতটা এক্সপেন্ড করছে, মানে যতটা খরচা করছে, সেটা যদি আমি হিসেব করি, কিছু জমাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি এরা যা ইনকাম করছে কিছু জমাচ্ছে না, কিছু অতিরিক্ত সারপ্লাস থাকছে না, তাহলে এরা যা ইনকাম করছে বা ইনকাম করলে ইনকাম মেথড, সরি, এরা যা মানে খরচা করছে, যেটা এক্সপেন্ডিচার করছে, সেই এক্সপেন্ডিচারটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার মেথড। আর 3 নম্বর কি, যে এই হাউস হোল্ডটা এই ফ্যাক্টরিতে যাচ্ছে কাজ করতে, এই ফ্যাক্টরি থেকে যে টাকাটা ইনকাম করে নিয়ে আসছে সেই টাকাটাই আবার খরচা করছে এদের কাছ থেকে গুড এন্ড সার্ভিসেস কেনার জন্য, তাহলে ওই টাকাটাই হচ্ছে আমার তার ইনকাম মেথডের মধ্যে আসছে, সে ততটা টাকা ইনকাম করছে, সেটা হচ্ছে আমার ইনকাম মেথড। বোঝা গেছে না বোঝা যায়নি? আই হোপ বোঝা গেছে। এবার কিছু ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, ফ্যাক্টর অফ তোমার এটা আমরা বললাম ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা বা জিডিপি ক্যালকুলেট করা 3টে মেথড, ঠিক আছে। কিছু তোমার এই যে ফ্যাক্টরি, তার যে ওয়েজেস আছে, রেন্ট আছে, বা এটা যে কিনছে, অনেক কিছু এখানে জিনিসপত্র রয়েছে মাঝখানে, আমি সে সমস্ত ভেতরে ঢুকছি না, আমি জাস্ট এটুকু বলছি যে ওই ফ্যাক্টরিটা যা কিছু গুড অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট মেথড, এবং যা কিছু এক্সপেন্ডিচার করছে ওই হাউস হোল্ডটা সেটা এক্সপেন্ডিচার মেথড, এবং যা কিছু ইনকাম করছে সেটা হচ্ছে আমার ইনকাম মেথড। এইবার আসছি আমি এই 4টে ওয়ার্ডে, একটা হচ্ছে জিডিপি, একটা হচ্ছে জিএনপি, একটা হচ্ছে এনডিপি, আর একটা হচ্ছে এনএনপি। ওকে, ক্লিয়ার? ন্যাশনাল ইনকাম বলতে আমরা বুঝছি যে টোটাল মানি যেটা আর্ন করছে উইদিন দ্য কান্ট্রি, সেটা কি আমরা বলছি ন্যাশনাল ইনকাম। সিম্পল, একটা ইন্ডিয়ার মধ্যে যত পপুলেশন আছে সেই গোটা পপুলেশন মিলে যতটা মানি জেনারেট করছে বা আর্ন করছে সেটা কি আমরা বলছি ন্যাশনাল ইনকাম। কেউ কম কেউ বেশি, কেউ অনেক কম কেউ অনেক বেশি, সেই সমস্ত কন্ট্রোভার্সিতে আমরা যাবোই না এখন। জিডিপি কি বলছে? জিডিপি বলছে একটা উইদিন দ্য টেরিটরি, এই টেরিটরির মধ্যে যা কিছু গুড অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে জিডিপি। কি বললাম? যে টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুড অ্যান্ড সার্ভিসেস, এটা ইংলিশে লিখবে, ইংলিশেই পড়বে, কারণ কোয়েশ্চেন যখন আসবে তখন করতে সুবিধা হবে, কারণ স্টেটমেন্ট দিয়ে কোয়েশ্চেন দেয়। প্রডিউসড উইদিন দ্য টেরিটরি অফ আ কান্ট্রি। এখানে একটা ওয়ার্ড রয়েছে অল ফাইনাল গুডস। এই অল ফাইনাল গুডসটার একটা মানে রয়েছে, কিরকম মানে? ধরো এখানে তোমার, তুমি চাষ করেছো ধান, ঠিক আছে, ধান চাষ করেছো, সেই ধানটা যখন চাল হচ্ছে কাউকে বিক্রি করছো, এই চালটা আবার হোটেলে যাচ্ছে, সেখানে সে ভাত রান্না করছে, সেই ভাতটা একটা কাস্টমার কনজিউম করছে। এই যে ভাতটা কনজিউম হচ্ছে, তুমি 10 টাকা কেজি ধান বিক্রি করেছো, যখন সেটা চাল হয়ে গেল তখন সেটা সাপোজ 50 টাকা কেজি হয়ে গেল, পার কেজি 50 টাকা পার কেজি হয়ে গেল। যখন হোটেল কিনলো, তাহলে হোটেলে 50 টাকা পার কেজি কিনলো, আবার সে যখন বিক্রি করছে, ধরো আমি কেজিতে যদি হিসেব করি, আমি ধরলাম যে সে 100 রুপিস পার কেজি ভাত বিক্রি করছে। তাহলে এখানে যদি তুমি বলো যে কতটা আমার তাহলে প্রোডাক্ট প্রডিউস হলো, তাহলে 10, 50, 150, তাহলে আমি তো যদি সিম্পল ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, 10, 50 আর 100, 160। কিরম যোগ করলাম, এটা তো সেই আর বললাম না, একটা রিলস এর কথা মনে পড়ে গেল। 100, 50 and 10, তো 160 হচ্ছে টোটাল তোমার। কিন্তু এখানে বলছে অল ফাইনাল গুডস এর কথা হিসেব করতে বলছে। এখানে দেখো এখান থেকে যখন 10 থেকে 40 এ গেছে, এখানে কতটা ভ্যালু অ্যাড হয়েছে, এখানে প্লাস 40 হয়েছে, 40 ভ্যালু অ্যাড হয়েছে। এখানে কত অ্যাড হয়েছে না, এখানে অ্যাড হয়েছে আরো 50 অ্যাড হয়েছে। তো এই যে
প্রত্যেকটা স্টেপে ভ্যালুটা অ্যাড হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ভ্যালু অ্যাডেড ইন এভরি স্টেপ, যেটাকে আমরা বলছি গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। এখানে আমরা যখন বের করব তখন আমরা কি দেখছি, এখানে 10 ছিল, এখানে তাহলে 10 থেকে 40 হলো 50, এন্ড এখানে 50, তাহলে টোটাল আমার 50 প্লাস 50 100 রুপিজের আমি প্রোডাক্ট জেনারেট করেছি। এই যে 160, এই যে 60টা এক্সট্রা এলো, এই 60টা তো আমার এই 10 টাকা নিয়েই তো আমি 50 টাকাটা প্রডিউস করছি, তাহলে তো আমাকে এখান থেকে 10 টাকাটা বাদ দিতে হবে। এই 50 টাকাটা নিয়েই আমি 100 টাকাটা প্রডিউস করছি, তাহলে তো আমাকে এখান থেকে 50 টাকাটা বাদ দিতে হবে। তাহলে এই যে ফাইনাল গুডস কে কেন কাউন্ট করা হচ্ছে, বা এই যে গ্রস ভ্যালু অ্যাডেড মেথডটা কেন কাউন্ট করা হচ্ছে, কারণ যাতে আমরা ডাবল কাউন্টিংটাকে এড়াতে পারি, ডাবল কাউন্টিং এর এররটাকে এড়াতে পারি। ডাবল কাউন্টিং এরর, এটাকে যাতে আমরা এড়াতে পারি, তাই জন্য আমাদেরকে সব সময় কি হচ্ছে, গ্রস ভ্যালু অ্যাডেড মেথড ইউজ করতে হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, জিডিপি থেকে জিএনপি তে কিভাবে পৌঁছাবো? জিডিপি থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, আচ্ছা এখানে ধরো এখানে টাটা কোম্পানি আছে, আর এখানে তোমার একটা ফরেন কোম্পানির নাম বলো না, সাপোজ সনি, একটা ফরেন কোম্পানি। এই কোম্পানিটা যে সমস্ত গুড অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সেটা আমরা জিডিপি তে ক্যালকুলেট করছি। আবার ধরো এখানে একজন সাপোজ কেউ রয়েছে, তোমার মাসির ছেলে বা পিসির ছেলে, কেউ ইউএসএ তে বসে আছে, সেখানে সে যা মানি আর্ন করছে সে ইন্ডিয়াতে পাঠাচ্ছে। তাহলে এই যে বাইরে থেকে যে টাকাটা আসছে, বা এই যে সনি কোম্পানিটা বাইরে যে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, এর যে নেট ভ্যালুটা আসছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা চলে যাব জিডিপি থেকে জিএনপি তে। কি বাদ দিতে হবে? তাহলে জিডিপি থেকে আমাকে বাদ দিতে হবে, নেট লিখবো না, ফ্যাক্টর লিখি, ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড প্লাস করব কি আমরা, যে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, যেটা বাইরে থেকে আসছে। এখানে আমি বাংলায় লিখছি, বাইরের দেশে বাংলায় লিখতে গিয়ে আরো ভুলভাল হয়ে যাচ্ছে, ছেড়ে দাও, বাংলা ছেড়ে দাও। ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড, অ্যাব্রডে যে ইনকামটা চলে যাচ্ছে সেটা মাইনাস করব, আর বাইরে থেকে যে ইনকামটা আসছে সেটা যোগ করব। তাহলে আমরা যদি এটার ভ্যালুটা নিই মড হিসেবে, বা একটা নেট ভ্যালু নিই, তাহলে নেট ভ্যালুটা আমরা কি পাচ্ছি, যে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এবার বলবে যে ম্যাডাম আপনি এখানে প্লাস লিখছেন কেন? দেখো এই যে নেট ইনকাম টু অ্যাব্রড, এটা মাইনাস করছি, এটা যদি বেশি হয় তাহলে এর ভ্যালুটা নেগেটিভ হবে, যদি এটা বেশি হয় তাহলে এর ভ্যালুটা পজিটিভ হবে। তাহলে সেটা আমরা পাচ্ছি, এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে আমার জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটাকে আমরা বলছি NFIA। ওকে, ক্লিয়ার? এই দুটো জিনিস ক্লিয়ার? আচ্ছা আমাকে আর একটা স্লাইড নিতে দাও। ওকে, সরি, ওকে। তাহলে আমরা জিডিপি পেলাম, জিএনপি পেলাম,
দুটো জিনিস পেয়ে গেছি। জিডিপি তে যদি আমরা প্লাস করে দিই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, তাহলে আমরা জিএনপি তে চলে গেলাম। এইবার আরেকটা টার্ম আছে, যে টার্মটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কি জিনিস? যে কতটা মূল্য হ্রাস হয়েছে একটা জিনিসের, একটা প্রোডাক্ট তুমি কিনেছো, ধরো তুমি একটা ফোন কিনেছো, সেই ফোনটা তুমি 2 বছর ইউজ করেছো, ইউজ করার ফলে সেটা থেকে তুমি কিছু জিনিস জেনারেট করেছো, ইনকাম জেনারেট করেছো, সেটা আলাদা জিনিস, কিন্তু সেই প্রোডাক্টটার ভ্যালু ডেপ্রিসিয়েট হয়েছে, কমে গেছে। আমরা কিছু অ্যাসেট বলি যে ডেপ্রিসিয়েশন অ্যাসেট, কিছু আমাদের দাম বাড়ে, সেসব কমপ্লিকেশনের মাথার মধ্যে এনোই না। তুমি জাস্ট একটা জিনিস ভাবো, যে যদি কোনো জিনিসটার একটা অবক্ষয় হচ্ছে বা অপচয় হচ্ছে, একটা জিনিস ইউজ করার ফলে সেটা ডেপ্রিসিয়েট করছে, তাহলে আমরা সেটাকেই বলছি ডেপ্রিসিয়েশন, বা বাংলাতে আমরা এটাকে যদি সিম্পল বাংলায় এর মানে দেখি, তাহলে অপচয় বোঝাচ্ছে, অপচয় হিসেবেই সেটাকে মনে রাখবে। জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, ডেপ্রিসিয়েশন যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমি পৌঁছে যাব এনডিপি তে, এবং জিএনপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে আমি পৌঁছে যাব এনএনপি তে। কি পার্থক্য হলো? এখানে ছিল গ্রস, এখানে হয়ে গেল ন্যাশনাল, এই সরি নেট। মাঝে মাঝে না আমার মাথাটাও ভুল কাজ করছে, তাই বলছি যে ন্যাশনাল ন্যাশনাল প্রোডাক্ট হয়ে যাবে। তো এখানে ছিল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হয়ে গেল নেট ন্যাশনাল প্রোডাক্ট। অনেকে ভাববে যে ম্যাডাম বলতে বলতে উল্টো পাল্টা বলে আমাদেরকে গুলিয়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা কনফিডেন্সের অভাব নয়, ব্যাপারটা অভ্যেসের। অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো, তাই একটু তোমরা সাথে থেকো, ঠিক হয়ে যাবে। নেট ডোমেস্টিক প্রোডাক্ট, বোঝা গেছে? তাহলে এখান থেকে তুমি কনক্লুড করতে পারো যে যদি আমরা গ্রস কিছু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে আমরা নেটে পৌঁছে যাবো। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। এর পরের দিন আমরা পড়বো মার্কেট প্রাইস, আর মানে রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি, ফ্যাক্টর, ফ্যাক্টর কস্ট, ওই যে ব্যাপারটা আছে, ওই জিনিসটা পড়বো। ঠিক আছে, আজকে আর অত ইয়েতে যাচ্ছি না। নেক্সট হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। মিজো ন্যাশনাল ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা কে? মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা কে? অপশন এ হচ্ছে চাং বাউলন, লালনুন মাবিয়া, অপশন সি হচ্ছে লালডেঙ্গা, অপশন ডি হচ্ছে খোয়াংচেরা। মিজো ন্যাশনাল ফ্রন্ট এটা একটা রিজিওনাল পলিটিক্যাল পার্টি, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন সি লালডেঙ্গা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত? আগের দিনই আমি রাষ্ট্রপতি সম্পর্কে প্রত্যেকটা আর্টিকেল বলেছিলাম, আজকে আবার সেখান থেকেই কোয়েশ্চেন এসছে, তোমরা আশা করি উত্তর করতে পারবে। আর্টিকেল 65, 70, 60 নাকি 55, কোন আর্টিকেলটা রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত? রাষ্ট্রপতিকে ওথ কে দেন? আর্টিকেল 60 হচ্ছে এখানে সঠিক উত্তর। আমরা পড়েছিলাম যে প্রেসিডেন্টের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 52 থেকে 61 পর্যন্ত, তারপর একটা অর্ডিন্যান্স মেকিং পাওয়ার পড়েছিলাম 1, 2, 3 আর্টিকেলে। তো 60 তে রয়েছে ওথ বা অ্যাফার্মেশন, এটা রাষ্ট্রপতিকে ওথ পাঠ করান বা শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে সব থেকে বয়োজ্যেষ্ঠ বিচারপতি। রাষ্ট্রপতি কোথায় উল্লেখ আছে? পার্ট 5 এ আছে। পার্ট 5 কে, পার্ট 5টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি আমাদের ইউনিয়ন বা সেন্ট্রাল এক্সিকিউটিভ বা ইউনিয়ন এক্সিকিউটিভের কথা বলা রয়েছে, এখানে পার্লামেন্টের কথা বলা রয়েছে, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্টের কথা বলা হয়েছে, ইউনিয়ন জুডিশিয়ারির কথা বলা হয়েছে এবং ক্যাগের কথা বলা হয়েছে। পার্ট 5 কে আমরা 5টা চ্যাপ্টারে ভাগ করতে পারি। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমরা পড়িনি, কোয়েশ্চেন আসেনি বলে। নেক্সট দিন আমি বলবো যে অন্য পার্টগুলো থেকে কোয়েশ্চেন দিতে। পার্ট 5 যেহেতু হচ্ছে, পার্ট 5টা আগে হয়ে যাক। পার্ট 5 কে আমরা ভাগ করি 5টা চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। এখানে কিন্তু
প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আর কি কি আছে, পিএম আছে, পিএমও আছে, এগুলো সবই তোমার ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে, এটা চ্যাপ্টার 1। নেক্সট চ্যাপ্টারে রয়েছে পার্লামেন্ট। পার্লিয়ামেন্ট, আর্টিকেল নাম্বার 79 থেকে আর্টিকেল নাম্বার 122। 3 নম্বরে হচ্ছে legislature power of the president। এখানে একটাই আর্টিকেল পড়তে হয়, যেটা হচ্ছে তোমার আর্টিকেল 1, 2, 3। আচ্ছা, ইউনিয়ন এক্সিকিউটিভের আর্টিকেল হচ্ছে 52 থেকে 78 পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে তোমার কি কি বললাম, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, পিএম আছে, পিএমও আছে, এগুলো সমস্ত রয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে। নেক্সট হচ্ছে কি না, ইউনিয়ন জুডিশিয়ারি। ইউনিয়ন জুডিশিয়ারি, যার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, হাইকোর্টস। এর আর্টিকেল কত, আর্টিকেল 123 হয়ে গেল, তাহলে আর্টিকেল 124 থেকে 147, 147। আর 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যার আর্টিকেল হচ্ছে 148 থেকে 151 পর্যন্ত। আর্টিকেল গুলো সবকটা না মনে রাখলেও অ্যাটলিস্ট একটা ধারণা থাকা দরকার যে কত থেকে কত আর্টিকেল কোন খানটাতে রয়েছে, ঠিক আছে। আর্টিকেল 65 এ কি বলছে, আর্টিকেল 65 এ বলছে, আর্টিকেল 63 থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্ট, কারণ আমরা আগে ভাইস প্রেসিডেন্ট, আগের দিন আমরা পড়েছিলাম যে প্রেসিডেন্টের আর্টিকেল কত পর্যন্ত, প্রেসিডেন্টের আর্টিকেল রয়েছে আর্টিকেল 52 থেকে শুরু হচ্ছে 61, 62 পর্যন্ত রয়েছে, 62 পর্যন্ত। 63 তে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট রয়েছে। নেক্সট স্লাইডে, আচ্ছা নেক্সট স্লাইড ফাঁকা আছে। আর্টিকেল 63 তে রয়েছে ভাইস প্রেসিডেন্টের অফিসের কথা বলা হয়েছে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট যখন শুরু হচ্ছে সেখানে ফার্স্ট আর্টিকেলটা সেই অফিসটার এস্টাবলিশমেন্টের কথা বলবে। ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয়েছে 64 এ বলা হয়েছে যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসন। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সেটা উল্লেখ করা আছে 64 এ। আরএস এর চেয়ারপারসন। সিক্সটি ফাইভে বলা হয়েছে যে ভাইস প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্ট না থাকে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, সেটা বলা হয়েছে 65 এ। 66 এ কি বলা হয়েছে, 66 এ বলা হয়েছে ইলেকশনের কথা, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজে কে কে থাকে না, অল এমপিস। এখানে কিন্তু কোন স্টেট লেজিসলেচার বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কিন্তু কোনো মেম্বার থাকে না, ইলেকটোরাল কলেজে থাকে অল এমপিস। 67 এ বলা হয়েছে টার্ম অফ দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, তার অফিসের টার্মের কথা বলা হয়েছে, কিভাবে রিমুভাল হতে পারে সেটা বলা হয়েছে। 69 এ বলা হয়েছে ওথের কথা, ভাইস প্রেসিডেন্টের ওথের কথা। 68 এ বলা হয়েছে কতক্ষণ সে হোল্ড করে রাখবে অফিস, হোল্ডিং অফ পিরিয়ডের কথা বলা হয়েছে। আর 70 তে বলা হয়েছে যদি প্রেসিডেন্টের ফাংশন, মানে যে সমস্ত প্রেসিডেন্টের ফাংশন যদি পার্লামেন্ট চায়, যেগুলো এই সমস্ত আর্টিকেলে মেনশন করা নেই, তাহলে সেটা ভাইস প্রেসিডেন্টের ওপর বর্তাতে পারে, এটা বলা হয়েছে 70 তে। এবং 71 এ বলা হয়েছে যে ইলেকশন, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় বা সেই ইলেকশন রিলেটেড যদি কোনো গন্ডগোল হয়, তাহলে সেটার জন্য কিভাবে তোমার আফটার ম্যাচটা হবে, তার কিভাবে জাজমেন্ট হবে, কোথায় কি হবে, সেটা বলা হয়েছে 71 এ। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। নিচের কোনটি ভারতের সবথেকে ধীর গতির ট্রেন? মিটাব আলওয়ান ও টিজি নীলগিরি প্যাসেঞ্জার, নিউ দিল্লি ভূপাল শতাব্দী এক্সপ্রেস, ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, নাকি প্রতাপনগর জম্মু সার প্যাসেঞ্জার ট্রেন? কোনটা সব থেকে ধীর গতির প্যাসেঞ্জার ট্রেন? সব থেকে ধীর গতির প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে নীলগিরি এক্সপ্রেস। এটা উটি হবে, উটি জি হয়ে গেছে, উটি হবে।
এই ট্রেনটা মানে কতটা এর স্পিড হতে পারে কোনো ধারণা, এনি গেসেস? নীলগিরি মাউন্টেন ট্রেন নামেও রেলওয়ে নামেও পরিচিত এই প্যাসেঞ্জার ট্রেনটা, যেই রুটে চলাচল করে, এবং এটা তোমার স্পিড হচ্ছে, এটা 46 কিলোমিটার যায়, 46 কিলোমিটার যেতে 5 থেকে 6 ঘন্টা টাইম লাগায়, 5 ঘন্টা টাইম লাগায়। তাহলে এর মোটামুটি অ্যাপ্রক্স স্পিড কত পাচ্ছ? 9 কিলোমিটার পার আওয়ারে একটা প্যাসেঞ্জার ট্রেন চলছে, ভাবতে পারছো? এবং খেয়াল রাখবে এই যে নীলগিরি হিল মাউন্টেন রিজিয়নটা রয়েছে, সেই নীলগিরি মাউন্টেন রিজন সেটা কিন্তু ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এখানে একটা স্পেশাল টাইপের বাস্তুতন্ত্র দেখা যায় যেটাকে বলা হয় সোলার ইকোসিস্টেম। সোলার ইকোসিস্টেম সেটাও কিন্তু এই নীলগিরি মাউন্টেন রিজিয়নে দেখা যায়। এবং নীলগিরি হচ্ছে সেই পিকটা যেখানে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত এসে মিলিত হয়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার, এই যে ট্রেনের পিকচার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, বিগ ইঞ্চ পাইপলাইন দিয়ে কি পরিবহন করা হয়? ভোজ্য তেল, জল, পেট্রোলিয়াম নাকি চিনি সিরাপ? বিগ ইঞ্চ পাইপলাইন, বিগ ইঞ্চ পাইপলাইন দিয়ে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করা হয়। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এই বিগ ইঞ্চ পাইপলাইন, যেটা 24 ইঞ্চ ডায়ামিটার, 24 ইঞ্চ ডায়ামিটার, এই পাইপলাইনটা বেছে নেওয়া হয়েছিল গালফ অফ মেক্সিকো থেকে, একদম যে নর্থ ইস্টার্ন ইউনাইটেড স্টেটস গুলো রয়েছে সেই স্টেটে তেল পৌঁছানোর জন্য। এখানে বোধহয় ম্যাপটা অ্যাড করা আছে। এই যে গালফ অফ মেক্সিকো রয়েছে, এখান থেকে পাইপলাইন বিছানো হয়েছিল, যেটা একদম পুরো নর্থ ইস্ট যে সমস্ত ইউনাইটেড স্টেটস গুলো রয়েছে সেখানে যাতে পেট্রোলিয়াম পরিবহন করা যায়। এবং এই বিগ ইঞ্চ পাইপলাইনের সাথে আরেকটা লিটল বিগ ইঞ্চ পাইপলাইনও আছে, যেটার মাধ্যমে গ্যাসোলিন, ডিজেল এগুলো পরিবহন করা হয়, সেটা ডায়ামিটার একটু কম, 20 ইঞ্চেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, নিচে কোন বিকল্পটি রাশিচক্রের অধীনে আসে না? এখানে এটা পরে আসার কথা, আগে চলে এসছে, তাহলে এখানে তোমরা উত্তরটা করতেই পারবে। উত্তরটা করো, আমি একটু জল খেয়ে নিই। 12টা রাশি আছে আমরা জানি। এখানে কোনটা তাহলে অপশনে আসছে না? অপশন এ, অফিউকাস, এটা এটা আমাদের এই 12টা রাশির মধ্যে আসছে না। লিব্রা, পিসেস, স্করপিও, এগুলো সবই আসছে, ক্যাপ্রিকন সবই আসছে, কিন্তু অপশন এ টা আসছে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, কোন ফসলের জন্য 25 ডিগ্রি টেম্পারেচার এবং 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়? কোন ফসলের জন্য? রবার, ধান, কফি নাকি তুলো? কোন ফসলের জন্য প্রয়োজন হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন বি, ধানের জন্য প্রয়োজন হয়। ধানের জন্য প্রয়োজন হয় 25 ডিগ্রি টেম্পারেচার অ্যান্ড 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। এখানে একটা ইম্পর্টেন্ট খেয়াল রাখবে, কটন কাল্টিভেশনের জন্য, কটন কাল্টিভেশনের জন্য সব থেকে ভালো মৃত্তিকা হচ্ছে ব্ল্যাক সয়েল। এটা আমরা পড়েছিলাম, পড়ে থাকবে তোমরা যখন মাটি পড়েছো, যেটাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর বলা হয়। রেগুর বলা হয়। রেগুর দেখতে পাবো আমরা মহারাষ্ট্র এই অঞ্চলে, মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলে, ডেকান প্ল্যাটুর ওপরটাতে বা ডেকান প্ল্যাটু অঞ্চলে আমরা রেগুর মৃত্তিকা দেখতে পাবো। এবং কটন কাল্টিভেশনের জন্য 210 দিন ফ্রস্ট ফ্রি ডেজ চাই, নিডেড। এটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে খাতায় লিখবে, কোয়েশ্চেনে এইভাবেই আসে। আচ্ছা, কফি যদি বলা হয়, কফি ইন্ডিয়াতে সব থেকে বেশি কে প্রডিউস করে? কর্ণাটকা প্রডিউস করে। কর্ণাটকা প্রডিউস করে। এবং সব থেকে বেশি কোন ধরনের কফি আমাদের এখানে প্রডিউস হয়? না, লাইবেরিও বা লাইবেরিও, অনেক জায়গায় লাইবেরিকাও লেখা থাকে। সব থেকে বেশি
চাষ হয়। কটনটা বলে দিলাম যে 210 ফস্ট ফ্রি ডেজ চাই, ওটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? ওকে। আর পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন এর মধ্যে অ্যাড করলাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। 1851 সালে কে আওয়াধকে আ চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে বলে বর্ণনা করেছিলেন। এই কোয়েশ্চেন আমি চেঞ্জ করেছি, এটার বাংলাটা যা করেছিল সেটা খুবই কি বলবো প্যাথেটিক ছিল। 1851 সালে কে আওয়াধ রাজ্যকে আ চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে বলে বর্ণনা করেছিলেন? রবার্ট ক্লাইভ, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিং নাকি ওয়ারেন হেস্টিং? কে বলেছিলেন? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ডালহৌসি বলেছিলেন আওয়াধকে, যেহেতু এর আগের ঘটনাগুলো একটুখানি দেখো, 1851 এর আগে লর্ড ডালহৌসির যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি তাহলে সেটা হচ্ছে 1848 থেকে 1856 পর্যন্ত, ঠিক আছে? 1856 পর্যন্ত, 56 এর পরে ক্যানিং আসবে, তারপরে সেই টাইমে আমরা দেখবো সিপাই মিউটিনি বা মহাবিদ্রোহ, ঠিক আছে? লর্ড ডালহৌসি কি নিয়ে এসেছিলেন? সত্য বিলোপ নীতি নিয়ে এসেছিলেন, ডক্টরিন অফ ল্যাপস। ডক্টরিন অফ ল্যাপসের ফলে বা সত্য বিলোপ নীতির ফলে সাতারা, লিখছি এখানে, সত্য বিলোপ নীতি, যেখানে বলা হয়েছিল যে কোনো রাজার যদি কোনো নিঃসন্তান যদি কোনো রাজা হয় তাহলে সেই রাজার কোনো দত্তক পুত্র সেই সিংহাসনে বসতে পারবেন না, সেই রাজ্যটা তখন ইংরেজদের অধীনে হয়ে যাবে। এই সত্য বিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস, এটা প্রথম কে গ্রহণ করে? সাতারা, ইন দ্য ইয়ার অফ 1848। তারপর কে না সম্বলপুর আর জায়েদপুর। কোয়েশ্চেন আসে কিন্তু কোন ইয়ারে কে সাইন করেছিল, কোয়েশ্চেন আসে সম্বলপুর আর জয়পুর। এটা হচ্ছে তার পরের বছর 1849-এ। তারপরে হচ্ছে তোমার উদয়পুর 1852-তে, আর ঝাঁসি হচ্ছে, এই ডক্টরিন অফ ল্যাপস এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেজর কারণ ছিল মহাবিদ্রোহের, ঠিক আছে? 1853-তে। এই কটা মনে রাখলেই হবে সত্য বিলোপ নীতি সম্পর্কে। আচ্ছা, এখানে রয়েছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং কে ছিলেন? উইলিয়াম বেন্টিং ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই সম্পর্কে আইডিয়া তোমাদের আছে নিশ্চয়ই, কোনটাকে কি বলা হয় বা কোন আইনের মাধ্যমে এটা চেঞ্জ হয়েছিল? যদি না থাকে আমি একটু এখানটাতে বলে দিচ্ছি, এই স্লাইডটা মুছে দিই, এই স্লাইডে বলে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখি গভর্নর অফ বেঙ্গল, ইনি কে ছিলেন? ইনি একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিলেন, এবং এই সময় আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনটে প্রেসিডেন্সি দেখতে পাই, একটা হচ্ছে বেঙ্গল, একটা মাদ্রাজ, একটা হচ্ছে বোম্বে। তিনটে প্রেসিডেন্সির আলাদা আলাদা গভর্নর ছিলেন, এবং গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, যার সময় আমরা দেখতে পাই কি না পলাশির যুদ্ধ 1757 এই টাইমে, ঠিক আছে? খেয়াল রাখবে। এরপর কি আসলো না 1773-এর রেগুলেটিং অ্যাক্ট আসলো। রেগুলেটিং অ্যাক্ট, এই আইনগুলো সম্পর্কেও আমরা পড়বো। রেগুলেটিং অ্যাক্ট আসলো, এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হলো। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা বললো এই যে গভর্নর গভর্নর অফ বেঙ্গল রয়েছে, সেই গভর্নর অফ বেঙ্গলের যে পদটা সেটা আরেকটু বেশি হায়ার র্যাঙ্কে চলে গেল, তার প্রমোশন হলো এবং সেটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। জেনারেল অফ বেঙ্গল। এবং
সেই সময় কি হলো না, বলা হলো যে অন্য দুটো যে প্রেসিডেন্সি রয়েছে সেই দুটো প্রেসিডেন্সির থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কিছু পাওয়ার বেশি থাকবে। কি কি পাওয়ার বেশি থাকবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তাহলে এখানে লাস্ট যে গভর্নর অফ বেঙ্গল ছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং ইনি ছিলেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং ইনি হয়ে গেলেন, এই পদটাই তো চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নেক্সট আমরা দেখব 1833 রেগুলেটিং অ্যাক্ট। কোয়েশ্চেন আসে যে কোন আইনের মাধ্যমে এই পদগুলো পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। 1833 রেগুলেটিং অ্যাক্টে কি বলা হলো, 1833 রেগুলেটিং অ্যাক্টে বলা হলো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখনো পর্যন্ত কিন্তু এই পদ মানে এই যে পোস্টটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারেই রয়েছে। এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারেই রয়েছে এই পোস্টটা, সরি, ইন্ডিয়া করে দেওয়া হলো। এবং এখানে উইলিয়াম বেন্টিং ইনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে আসলো কি না, দেখো 33 হয়ে গেছে, এরপর আসলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1858 বা এটাকে আমরা বলে থাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা কুইন্স প্রোক্লেমেশন, মহারানীর ঘোষণাপত্র, বাংলাতেই লিখছি মহারানীর ঘোষণাপত্র। যেখানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হলো এবং সেই ক্ষমতা চলে গেল কোথায় না, ব্রিটিশ ক্রাউনের হাতে চলে গেল ক্ষমতা। তখন এই পদটা হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। এই ভাইসরয় অফ ইন্ডিয়া এই যে পদটা, এটা কিন্তু তখন এটা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে কিন্তু একটা পদ সৃষ্টি করা হলো। বোঝা গেছে? তো ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড লিখবো না, লর্ড লেখার মতো কোনো বাহাদুরি কাজকর্ম এনারা করে যায়নি, তাই লর্ড আমি লিখতে পারছি না। ক্যানিং। ক্যানিং কি ছিলেন না, ইনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আর ভুল হবে না নিশ্চয়ই এই সিকোয়েন্সটা যদি মনে থাকে। ওকে ওকে, আচ্ছা। তো উইলিয়াম বেন্টিং ইনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এনার টাইম পিরিয়ড যদি আমরা দেখি একটু, এনার টাইম পিরিয়ড ছিল 1828 থেকে 1825 পর্যন্ত এবং এই সময় হচ্ছে আমরা দেখেছি 25 এবং তারপরেও আর মাঝখানে একটা গ্যাপ দিয়ে আবার উইলিয়াম বেন্টিং এসেছিল যখন 1833 তে রেগুলেটিং অ্যাক্টটা পাস হয়। তাই এখানে এই টাইম পিরিয়ডটা লেখার দরকার নেই, ছেড়ে দাও। মনে রাখবে উইলিয়াম বেন্টিং এর সময় আমরা কি মনে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 1829 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। ওকে, আচ্ছা। রবার্ট ক্লাইভ, পলাশির যুদ্ধ, বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর। আর কি মনে রাখবো, পলাশির যুদ্ধ মনে রাখবো। পলাশির যুদ্ধ কবে হচ্ছিল? 1757। এবং বক্সার যুদ্ধর পরে যখন এলাহাবাদের সন্ধি হয় শাহ আলম টু এবং সুজাউদ্দৌলার সাথে, তখন সেই সন্ধির স্বাক্ষর হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিন্তু রবার্ট ক্লাইভ স্বাক্ষর করেছিলেন। কিন্তু বক্সার যুদ্ধের সময় যদি বলে যে কে নেতৃত্ব দিয়েছিল, তখন সেটা হবে হেক্টর মুনরো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14।
50 ধাপের কুয়ো বা কুইন স্টেপ ওয়েল কোথায় অবস্থিত? রাজস্থানের বাসওয়ারাতে, বুন্দি রাজস্থান, জয়পুর রাজস্থান নাকি জয়সলমীর? এই কোয়েশ্চেনটা ভালো লেগেছে আমার। দেখো সিবিটি 2 এর কোয়েশ্চেন সবকটা অপশন কিন্তু রাজস্থান দিয়েছে। তো কুইন স্টেপ ওয়েল এটা অবস্থিত হচ্ছে অপশন বি, বুন্দিতে। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, যোধপুরকে বলা হয় ব্লু সিটি। ওকে, আর ভোপালকে কি বলা হয় বলতো? ভোপালের একটা নিক নেম আছে ভোপাল, কোয়েশ্চেন মার্ক। এই যে জয়পুর শহরটা আসলে 3টে সিটিতে ডিভাইড করা। একটা হচ্ছে ওল্ড জয়পুর, একটা পিঙ্ক জয়পুর, একটা নিউ জয়পুর। তো এই যে পিঙ্ক সিটিতে ব্যাপারটা কেন এটাকে পিঙ্ক সিটি বলা হয়, কারণ মানে যে যে জায়গাটা পিঙ্ক সিটিটা, সেখানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার একটা বাজার এলাকা, ঠিক আছে? এবং ওই যেটুকু পার্ট পিঙ্ক সিটির আন্ডারে পড়ছে, সেইটুকু পার্টের প্রত্যেকটা বাড়ি কিন্তু ওই পিঙ্ক নয়, অ্যাকচুয়ালি হাওয়া মহলে যদি কালারটা দেখো একটু অরেঞ্জেস পিঙ্ক টাইপের, ওই টাইপের কালার দিয়ে কালার করা প্রত্যেকটা বাড়ি, রাস্তা দিয়ে প্রত্যেকটা দোকান, সমস্ত কিছু। এবং বলা হয় যে ওই যে রাস্তাটা, ওই রোডটার মধ্য দিয়েই কিন্তু সমস্ত রাজাদের যে সমাবেশগুলো বেরোতো, সেগুলো ওখান দিয়ে বেরোতো। এবং হাওয়া মহল যেটা আমরা জয়পুরে দেখতে পাবো, হাওয়া মহল কিন্তু কোনো মহল নয়, ওটা হচ্ছে একটা তোমার দেওয়াল টাইপের। মানে ওই যে ছোট 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 হাওয়া মহলের যদি ছবি এখানে আমার আটকানো উচিত ছিল, ছোট ছোট এই যে জানালাগুলো আছে না, তো জয়পুরে যারা রাজত্ব করতো পুরনো রাজারা, তাদের মধ্যেও যে পর্দা প্রথা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো তাদের সোসাইটিতে। যেমন আমরা বলি যে রাজপুত রানীরা সবসময় পর্দা করতো, তারা অন্যান্য পুরুষদের সামনে কখনোই বেপর্দা হয়ে আসতো না। তো ওই রাজার যে সমাবেশ যখন রাস্তা দিয়ে যেত, তো ওই হাওয়া মহল দিয়ে অনেক জানালা আছে, তো ওই জানালা দিয়ে যে রানী বা রানীর যে সহচরী, তারা কিন্তু ওখান দিয়ে ওইটা দর্শন করতো, যেটার সাথে আমরা রিলেট করতে পারি ঝাড়কা দর্শন মুঘল টাইমেও আমরা দেখতে পাই। লাস্ট কোয়েশ্চেন, আজকের কোয়েশ্চেন নাম্বার 15, এটা কুইন স্টেপ ওয়েলের ছবি। সোলাঙ্কি ডাইনেস্টির একজন রানী ছিলেন, তিনি এটা বানিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, রাজকুমারী রত্নাবলীর প্রেমের কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কার লেখা? সংস্কৃত নাটক রত্নাবলী কার লেখা? বিশাখ দত্ত, কালিদাস, হর্ষবর্ধন নাকি ভবভূতি? কার লেখা সংস্কৃত নাটক রত্নাবলী? রত্নাবলী লেখা হচ্ছে হর্ষবর্ধনের। কাদম্বরী এবং রত্নাবলী দুটোই লেখা হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের সভাকবির নাম কি ছিল তোমরা কমেন্ট করে বলবে, তার লেখা গ্রন্থের নামও তোমরা কমেন্ট করে বলবে। আজকে আমি আর এই কোশ্চেনের ডিটেলসে ঢুকছি না, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ অল। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানিও যে জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে জানিও, বুঝতে না পারলে তাহলেও জানিও। ভালো খারাপ যাই লাগলো একটা কমেন্ট করো, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলটা একদম নতুন এখানে, এবং আমরা চেষ্টা করছি অথেন্টিক কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করার। আবারও বলছি, আমরা যারাই ক্লাস নিই এখানে, আমাদের ক্লাসের মধ্যে যদি তোমাদের কোথাও মনে হয় যে এটা ঠিক হলো না, ভুল হলো, কিছু ডাউট হলো, সেটা জানাবে, সেটা নিয়ে ক্রিটিসাইজ করো, ঠিক আছে, বাট ইন আ কনস্ট্রাকটিভ ওয়ে, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, সেটাকে ঠিকভাবে বলো, সেটাকে রেকটিফাই করে দেওয়া হবে। বাট ক্রিটিসাইজ করলাম এবং সেটা একটা বেসলেস ক্রিটিসিজম হলো, ইটস নট গোনা ওয়ার্ক, এটা কাজ করবে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর অবশ্যই যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও, এবং এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো, ওনারা তোমাদেরকে গাইড করে দেবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।